পদ্মা সেতুতে যান চলাচল ২০২২ সালের জুনে, বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, প্রকল্পের মেয়াদ বাড়ল ১ বছর। আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন, দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। জামানত নেই তাই টাকা দেয় না ব্যাংক, এনজিও আর দাদন কারবারিদের কাছে জিম্মি বগুড়ার তাঁত শিল্পীরা, নিয়ম নীতির বেড়াজালকেই দুষছেন সংশ্লিষ্টরা। এবং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধের প্রতিবাদে আজও ধর্মঘটে স্থানীয়রা, বন্ধ হোটেল, মোটেল, দোকানপাট, পর্যটকদের চরম ভোগান্তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। দর্শক, প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও ১ বছর বাড়ল পদ্মা সেতু প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় ২০২২ সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের ১০ ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় ৩,০০০ করে বসাতে হবে স্ল্যাব। সুখবর হলো, স্প্যানে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। ৪টি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও ১ বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না। কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন ২০২২-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৯২ ভাগ, নদী শাসনের কাজ ৭৯ ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৩.৫ ভাগ। গত ৬ বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে ২০২২ সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে আজই দেশের সব জেলায় পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ জুবায়ের। সিলেটে ইতিমধ্যে ভ্যাকসিন পৌঁছে গেছে। বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন গতকালকে ২,২৮,০০০ ভ্যাকসিন সিলেটে গ্রহণ করেছেন সিলেটের সিভিল সার্জন, এবং যেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হবে বা অর্থাৎ টিকা দেওয়া হবে তারই আজকে ট্রেনারদের ট্রেনিং চলছে, এবং এখানে ১৭৫ জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ। ওনারা গিয়ে আবার যে ১৫৩টি কেন্দ্র আছে যেখান থেকে টিকা দেওয়া হবে সেই কেন্দ্রের যারা টিকা দিবেন তাদেরকে আবার ট্রেনিং দিবেন এখানকার যে আমি এ ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল। আমি আপনার কাছে জানতে চাইব কতজন সব মিলে ট্রেনিং দিচ্ছে এবং কবে আপনারা সেই ভ্যাকসিন প্রয়োগ করবেন, এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আপনারা কতটুকু প্রস্তুতি রয়েছে আপনার? কোভিড ভ্যাকসিন বিষয়ক যে ট্রেনিংটি আমাদের গতকালকে শুরু হয়েছে, এখানে ৭০ জন আমাদের ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিংটি হচ্ছে একটি টট ট্রেনিং, এটি হচ্ছে ট্রেনিং অন ট্রেনার। এরা এখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে উপজেলা পর্যায়ে তারা ট্রেনিং নেবে। তো এখানে আমাদের আজকে যে ট্রেনিংয়ে আগত ইউএইচএফপি বৃন্দ আছেন বিভিন্ন উপজেলার, এবং তার পাশাপাশি ইউএফপিও আছেন, এমওডিসি আছেন, এমওএমসিএস আছেন এবং মেডিকেল টেকনোলজিস্ট আছেন।
ধন্যবাদ আপনাকে। এই যে একটি রুমে ট্রেনিং হচ্ছে, এরকম পার্শ্ববর্তী আরেকটা ইপিআই যে ভবন আছে সেখানেও এই ধরনের আরেকটা ট্রেনিং হচ্ছে। দুজন ট্রেনার ঢাকা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং এসে ওনারা আবার এই ট্রেনিং যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে আবার প্রশিক্ষণ দিচ্ছেন। ওনারা গিয়ে আবার বিভিন্ন কেন্দ্রে যারা প্রশিক্ষণ নেবেন বিভিন্ন উপজেলা পর্যায়ে সেই জায়গায় আবার প্রশিক্ষণ দিবেন। মোটামুটি বলা যায় যে 7 ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ব্যাপারে সিলেটের সিভিল সার্জন কার্যালয় পুরোপুরি প্রস্তুত রয়েছে, এমনটি বলেছেন সিভিল সার্জন এই সিলেটের। তবে যে জিনিসটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে কি, মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল ভ্যাকসিন নিয়ে সেই আতঙ্ক কেটে গেছে। মানুষ এখন খুবই উৎফুল্ল, মানুষ এখন খুব আতঙ্কমুক্ত যে ভ্যাকসিন চলে এসছে। এখন অধীর আগ্রহ অপেক্ষায় আছেন কখন সেই ভ্যাকসিন প্রয়োগ করবে। 12টি ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন যে স্বাস্থ্য বিভাগকে প্রথম ক্যাটাগরিতে রাখা হয়েছে। এইভাবে 12টি ক্যাটাগরি বিভিন্ন জনগোষ্ঠীকে এই ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। জুবাইর, এ ছিল সিলেটের সিভিল সার্জনের কার্যালয় থেকে যে ভ্যাকসিন প্রয়োগের যে প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণের সর্বশেষ খবর। সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে ভ্যাকসিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। জামানত নেই তাই টাকা দেয় না ব্যাংক, চড়া সুদ জেনেও বাধ্য হয়ে বগুড়ার শাওইলের হস্তচালিত তাঁতশিল্পীরা হাত পাচ্ছেন এনজিও আর দাদন কারবারিদের কাছে। এমনকি কাঁচামাল সংগ্রহেও প্রতারণার শিকার হচ্ছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে নিয়ম নীতির সীমাবদ্ধতায় ঋণ দেয়া যাচ্ছে না ব্যক্তি পর্যায়ে, যদিও অর্থ আর দক্ষতা সংকট কাটাতে উদ্যোগ নেয়ার আশ্বাস দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। আল মামুনের তোলা ছবিতে দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। তখনও সূর্য ওঠেনি, কিন্তু খটখট শব্দে মুখর শাওইলের ঘরবাড়ি। বগুড়ার আদমদিঘির ছোট্ট বাজারটির চারপাশ ঘিরে হাতে হাতে চলছে অসংখ্য তাঁতকল। চরকায় শুধু কাপড় নয়, তারা বুনছেন হরেক রঙের স্বপ্ন। কিন্তু আজকাল নগর বন্দরে পাওয়ার লুমের দাপটে ফিকে হয়ে আসছে তাদের কল্পনা। এর উপর রয়েছে আর্থিক টানাপোড়েন। সহায় সম্বল বলতে ভিটে মাটি আর তাঁতকল, যার বিপরীতে পাওয়া যায় না ব্যাংকের টাকা। আবার যে ঝুট থেকে সুতা তৈরি হয় তা কিনতেও রয়েছে নানা বিপত্তি। ফ্যাক্টরিতে কি আসলে গ্রহণযোগ্য, কার মাধ্যমে সুতা উঠবে, আমরা চিন্তা একটু ভুল করলে তাদেরকে টাকা দিলে এই টাকাটা পুরাপুরি মারা যায়। আমরা এনজিও থেকে আর সামান্য 20,000 10,000 টাকা ঋণ পাই, তো জামানত দিতে পারি না আমরা। সেক্ষেত্রে বড় লোনও বা ব্যাংক থেকে সরকারি লোনও আমরা পাই না। 15% থেকে 18% হারে সুদে দেয়। সরকার যদি এই তাঁতিদের স্বল্প সুদে কিংবা বিনা সুদে যদি ঋণ দেয় তবে তাঁতিরা খুব উপকৃত হতো। স্থানীয় প্রশাসন বলছে সরকারি নীতির সীমাবদ্ধতায় ইচ্ছা থাকলেও ঋণ দেয়া যায় না উদ্যোক্তাদের। যদিও সরকারি দপ্তরগুলোর অসহযোগিতায় উদ্যোক্তাদের ভাগ্য বদলাচ্ছে না বলেই মনে করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটির আশা প্রণোদনার নতুন তহবিলে বদলাবে পরিস্থিতি। 10 জনের গ্রুপ করে এখানে প্রত্যেককে সর্বোচ্চ 30,000 টাকা করে ঋণ দেওয়া যাবে। এরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, এদের আর্থিক সমস্যাটাই বেশি সমস্যা। আমাদের কিছু জটিলতা আছে যে আমরা গ্রুপ ভিত্তিক যখন ঋণ দিই 10 জনের না হলে আমরা ঋণ দিতে পারি না। আমরা যে যেখানে পাচ্ছি ঠেক দিয়ে এই গরিব মানুষকে তাদের কাছ থেকে পয়সা আদায় করতেছি। সরকার, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের আমি সচেতন হতে বলবো। যারা এরকম অন্যায় করতেছেন, ঘুষ চাচ্ছেন, আমি বলবো তারা যেন এই জায়গা থেকে বিরত থেকে এসএমইদের প্রতি একটু সহায়ক হয়। সরকারি নথি বলছে দেশের প্রায় 1 কোটি উদ্যোক্তার ভালো মন্দ দেখভাল করার জন্য এসএমই ফাউন্ডেশনে জনবল রয়েছে মাত্র 62 জন। সরকারি খাতায় গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব উদ্যোগের নাম কুটির শিল্প, কিন্তু না আছে অর্থ, না আছে অবকাঠামো। কোনো মতে নিজের খরচে টিকে থাকা আর টিকিয়ে রাখাতেই দিন পার করেন বেশিরভাগ উদ্যোক্তা। তৃণমূলে আসা এবার হবে নতুন আইন, আসবে বাজেট বরাদ্দ। সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রায় বড় অংশীদার হবে এসএমই খাত। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, বগুড়া। ঐতিহ্য ধারণ করে বংশানুক্রমে চলে আসছে যে পেশা, নানাবিধ সংকটে পড়ে মৌলভীবাজারের বাঁশ বেত শিল্পের সে পণ্য আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষকতার অভাব আর প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্যের সাথে পেরে না ওঠায় শ্রমিকের সংখ্যাও কমে এসেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে একসময় বিলুপ্ত হয়ে যাবে পেশাটি। তবে সম্প্রতি সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় বিসিক ও জেলা প্রশাসন। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের 7 উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারুশিল্পীদের এই ব্যস্ততা শতাব্দী প্রাচীন। একেবারে শুরুতে শুধু পারিবারিক প্রয়োজন মেটাতে তৈরি হতো নিত্য ব্যবহার্য পণ্য। অনেক পরিবারের জীবিকার প্রধান অবলম্বন হয়ে ওঠে এগুলো। আমি আজ মনে হয় 30-40 বছর আমি কাম করতাম। যে সময় যেটা একটু আমি বেচতাম পারি, বিক্রি হয়, ওই সময় ওটা মানায়। ব্যবসা করিয়া বাজার নিয়ে বেশি বিক্রি করিয়া
বর্তমানে 2754টি পরিবার যুক্ত আছে এই কাজে। মূলত পারিবারিক উত্তরসূরি হয়ে এ ধারা টিকিয়ে রেখেছেন স্থানীয়রা। এই অর্থ আমার তো নাই, এবার চালিয়ে যাইতাম পারি না। সরকারে কিছু সাহায্য করতো তো আমরা মনে করো মনে একটা খুশি হইল না, মনে করো আমরা একটু সাহায্য পাইলাম না। সমস্যা রয়েছে কাঁচামাল প্রাপ্তিতেও। কোথাও আবাসন, কোথাও লাভজনক অন্য কৃষিখাতে বিনিয়োগ করছেন অনেকে, তাই কমে যাচ্ছে বেত ও বাঁশ ঝাড়ের সংখ্যা। অনিশ্চয়তায় নতুন প্রজন্মের অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। বাঁশও খুব বেশি দাম, বাঁশ সবসময় মিলে না। এলাকার বাজারগুলো এসব পণ্য বেচা বিক্রির মূল জায়গা হলেও এখন রপ্তানি হচ্ছে বিদেশিও, কিন্তু সে সুযোগ সরাসরি নেই উৎপাদকের হাতে, যে কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত প্রান্তিক কারিগররা। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ প্রণোদনার কথা জানান বিসিকো জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারিগরি সহায়তা, ঋণ সহায়তা সহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা, এগুলোর ক্ষেত্রে বা ছোট ছোট মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তাদের এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কাঁচামাল উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সংরক্ষিত বিশেষায়িত বনাঞ্চল তৈরি ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে গ্রাহক সচেতনতা বাড়ানোর আহ্বান কারু পণ্য উৎপাদনকারীদের। সময় সংবাদ, মৌলভীবাজার। জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গ্রামের বাড়ির, অথচ কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে। এ কারণে বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেক বয়োবৃদ্ধ। আবার অনেকের অভিযোগ, ভাতার জন্য টাকা দাবি করা হয় তাদের কাছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, রাজধানীতে 40% মানুষকে ভাতা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা দাবির বিষয়টিও সঠিক নয় বলে মন্তব্য তাদের। বয়স্কদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনা গেলে এসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। শফিকুল ইসলামের ক্যামেরায় এমআর আমিনের রিপোর্ট। জীবনের ক্রান্তি লগ্নে জব্বর আলী, বয়স 90-এর কোটায়। প্রায় 40 বছর ধরে রাজধানীতে দিনমজুরের কাজ করছেন তিনি। 5 বছর ধরে বয়সের ভারে সেই সক্ষমতাটুকু আর নেই। মেয়ের জামাতার উপর নির্ভর করে কষ্টে দিন কাটে তার। আইডি কার্ডের ঠিকানা নেত্রকোনা হওয়ায় ঢাকায় থেকেও ভাতা পান না। অন্যদিকে নিজ ঠিকানায় ভাতা চাইতে গেলে টাকা দাবি করা হয়। আমার কার্ড নিয়ে ঢাকা গেলে ও দেশে হইবা, দেশে গেলে 4 টাকা আমি দিতে পারি না, কার্ডও আমি পাই না। আবার অনেকে আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড ঢাকার ঠিকানায় করা। ভাতা পাওয়ার সব শর্ত পূরণ করেও ভাতা না পাওয়ার অভিযোগ তাদের। আমার স্বামীর কার্ডের ভাতা চাইতে গেলেও দেয় না, ঘোরায়। আর এদিকে তুই করতে চাই, তা আবার কয় যে টাকা দিলে করবো, কারণ টাকা দিতে পারি না, কার্ড করিও না। ঢাকার বর্ডার যেন আমরা কোনো কিছু পাই না, কোনো বাতা বুতা কিছু আমরা পাইতাই না। এসব অভিযোগের বিপরীতে এই কার্যক্রম সফল দাবি করে সমাজসেবা অধিদপ্তর বলছে, ভাতা দেওয়ার জন্য রাজধানীতে 40% মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নীতিমালায় বলেই আছে, সে যে এলাকায় পার্মানেন্ট অধিবাসী সেই এলাকার থেকেই ভাতা নেবে। বরঞ্চ আমরা আরও 40% লোককে এখন পাচ্ছি না। আগে যারা ভাতা নিত, একদম নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে, নির্ভুলভাবে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সমাজ বিশ্লেষকদের পরামর্শ, বয়স্ক যোগ্যদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনার। এটি করা গেলে দেশের যে কোনো প্রান্তে থেকেই বয়োবৃদ্ধরা ভাতা নিতে পারবেন বলে মনে করেন তারা। মাইগ্রেশন হবে, বয়স্ক যারা কারা পাবে এলাকা ভিত্তিক একটা লিস্ট করে এবং সেটা সেন্ট্রালাইজড করে ফেলা হয়, তাহলে ওই যে মধ্যস্বত্ব যে ভুগি অ্যাবিউজ করতে পারে না এই শ্রেণীর। 2011 সালের জনশুমারিতে দেখা যায়, দেশে 65 থেকে 80 বছর বয়সী 68 লাখ বয়োবৃদ্ধ রয়েছেন। প্রায় 49 লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় 2 লাখের বেশি লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে ভারতের পেট্রাপোল বন্দরে জীবন জীবিকা বাঁচাও কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে 2 দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আজিজ। ধন্যবাদ জুবায়ের আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল স্থল বন্দরের। এটি ভারতীয় আমদানি পণ্যের একটি ট্রাক টার্মিনাল। আমদানি বাণিজ্য সীমান্তরক্ষী বিএসএফের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে গতকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরে জীবন জীবিকা বাঁচাও নামে একটি সংগঠন, সেই সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে। ফলে তাদের এই ধর্মঘট এবং কর্মবিরতির ফলে কিন্তু গতকাল সকাল থেকে এ পর্যন্ত কোনো ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকে কোনো রপ্তানিবাহী ট্রাক কিন্তু পেট্রাপোল বন্দরে যেতে পারেনি। ফলে দুপাশের যে বন্দর, এই বন্দরে কিন্তু প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক ট্রাক আটকা পড়ে আছে। প্রাথমিকভাবে আমরা
যে আন্দোলনকারী যে সংগঠন, সেই সংগঠনটির সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এর আগে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পাদনের কাজে ভারতীয় সিএনডিএফ স্টাফ সদস্যরা তারা বাংলাদেশে আসতেন এবং বাংলাদেশের সিএনডিএফ স্টাফ সদস্যরা তারা ভারতের পেট্টাপোল বন্দরে যেতেন। কিন্তু সম্প্রতি বাণিজ্যের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার নামে সীমান্তরক্ষী বিএসএফ পেট্টাপোল বন্দরের বাণিজ্য নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় এবং এরপরে যে সিএনডিএফ স্টাফ সদস্যদের তাদের বাংলাদেশে আসা বন্ধ করে দেয় এবং বাংলাদেশি যে সিএনডিএফ স্টাফ সদস্য তাদেরও কিন্তু ভারতে যাওয়া বন্ধ হয়ে যায়। এছাড়া আপনি জানেন যে এই যে সংগঠনটি জীবন জীবিকা বাঁচাও সংগঠনটি, এই সংগঠনটির সাথে জড়িত রয়েছে সিএনডিএফ ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক এবং বন্ধ শ্রমিক এবং যারা পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ বহন করে সেই কুলি। তো তারা বিএসএফ সদস্যরা কিন্তু সেই পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ বহন করার যে কুলি তাদেরও কিন্তু বন্দর এলাকায় আসা যাওয়ার উপরে বিধিনিষেধ জারি করে। বিধিনিষেধ জারি করে হচ্ছে দুদেশের যে ট্রাক চালক তাদেরও কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলার কারণে কিন্তু আমদানি রপ্তানি যে স্বাভাবিক, সে স্বাভাবিকতায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে এই সংগঠনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার তাদের সাথে কথা বলে এবং তাদেরকে জানায় যে চলমানের সমস্যার সমাধান না হলে তারা কিন্তু আন্দোলন যাবেন। শেষ পর্যায়ে কোনো সমাধান না আসায় তারা কিন্তু গতকাল থেকে এই কর্মবিরতির ডাক দেয় এবং কর্মবিরতির ফলে এই আমদানি রপ্তানি বাণিজ্যে অচলাবস্থা নেমে আসে। আমরা স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানাইছেন যে যদিও তাদের এই যে ভারতীয় ব্যবসায়ী সংগঠনের এই কর্মবিরতি সেটি হতে কিন্তু যৌক্তিকতা আছে, তারপরেও তারা চান যে দ্রুত একটি সমস্যার সমাধান হবে এবং আমদানি রপ্তানি বাণিজ্য সচল হবে। আপনি জানেন দেশের স্থলপথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয় তার কিন্তু 70% হয়ে থাকে এই বেনাপোল বন্দর দিয়ে। তবে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় মারাত্মক বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা এই চলমান সমস্যা নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, আশা করছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি বন্দর খবর, সবশেষ খবর। জুবায়ের। পেট্রাপোলের ধর্মঘটে স্থবির বেনাপোল বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে বেড়েছে পুকুরে চাষ করা মাছের সরবরাহ, ফলে দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন ক্রেতারা। প্রতিদিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এখান থেকে মাছ কিনে স্থানীয় বাজার ও শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। এছাড়া পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের অন্যান্য স্থানেও। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম প্রতিদিন সকালে মাছ কিনতে আসেন রাজশাহীর নওদাপাড়া আড়তে। এখান থেকে কেনা মাছ নিয়ে শহরের অলিগলিতে ফেরি করে বিক্রি করেন। এ থেকে আয় করা অর্থই তার জীবিকার প্রধান উৎস। প্রতিদিন আমি মাছ কিনি, 30 কেজি 40 কেজি করে কিনি, বিভিন্ন শহর টহরে বেচে 2 টাকা আয় হয়। পুকুর, নদী ও খালবিলের তাজা মাছে সয়লাভ। আড়তে আরো শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী খুব ভোরে মাছ কিনতে আসেন। এরপর সাহেববাজার, নিউ মার্কেট, শালবাগান, ভদ্রা, কোটবাজার, সাগরপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করেন তারা। মাছ কিনেছি ভাই ভাঙন, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার, 4 রকম মাছ কিনেছি, বেচবো পাড়াতে এখন ফেরি করে। এখানকার মাছ পুষ্টি মাছ এখানকার, হ্যাঁ এখানকার সিলেট যায়, রংপুর যায়, দিনাজপুর যায়, সুটিবাড়ি যায়। এদিকে কনকনে শীত আর কুয়াশার প্রতিকূলতার মধ্যেও রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ সহ অন্যান্য মাছের সরবরাহের কোনো কমতি নেই। তাই ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট বেচাকেনায় মুখর নওদাপাড়া মাছের আড়ত। ব্যবসায়ীরা জানান প্রতিদিন এই আড়তে প্রায় 35 থেকে 40 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জনগণের সেবা না করে সরকারি সুবিধা নেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আর সরকারি উদ্যোগকে শতভাগ জনবান্ধব করতে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার পিরোজপুর জেলায় করোনা ও ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনার কার্যকারিতা নিয়ে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ৪৭,০০০ বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করেন প্রায় ৪ কোটি মানুষ, যারা প্রায় বিপর্যস্ত হন প্রাকৃতিক দুর্যোগে। গত বছরও ঘূর্ণিঝড় আমফানে উপকূলীয় ৯টি সহ ২৬ জেলার ১.৫ লাখ হেক্টর কৃষি জমি ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩২৫ কোটিতে। একদিকে করোনা, অন্যদিকে আমফান, এই দুই ক্ষত কাটিয়ে উঠতে নেওয়া হয় সরকারি উদ্যোগ, বিতরণ করা হয় নগদ প্রণোদনা সহ দরকারি ত্রাণ। স্থানীয় প্রশাসনের দাবি সংকট মোকাবিলায় সফল তারা। যদিও পিরোজপুর
দিনাজপুর জেলার মাঠ পর্যায়ে করা সিপিডির জরিপে উঠে এসেছে এসব প্রণোদনার সহায়তা দিয়ে চাহিদার 60% মেটানো সম্ভব হয়েছে। এখানে করোনাকালে একজন মানুষও না খেয়েছিল না, তাদেরকে সকল প্রকার সামগ্রী অর্থাৎ চাল, ডাল, এই ধরনের তেল, এই ধরনের সামগ্রী দিয়ে তাদেরকে সহায়তা করেছি। অনুষ্ঠানে বলা হয়, জবাবদিহিতার অভাবেই শতভাগ সফল হচ্ছে না সরকারি উদ্যোগ। সরকারি নীতির বাস্তবায়ন অনেকখানি নির্ভর করে সরকার এবং জনপ্রতিনিধিদের মনোভাব, সক্ষমতা এবং তাদের অন্যান্য মানুষের সাথে তাদের সম্পৃক্ততা। সরকার একা সবকিছু করে পারে না, তাকে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা, স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সহযোগিতা তাকে সরকারের অভিষ্ট লক্ষ্যকে অর্জনে সহায়ক হয়। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে কাজ করতে হবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে। জনপ্রতিনিধি হিসাবে আরাম আয়েসে শুধুমাত্র স্ট্যাটাস নেওয়া, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া আর মহা অতিশয্যের ভিতর থাকাটা মনে হয় নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে না। করোনার ধাক্কা সামলাতে আলোচনায় স্থানীয় প্রতিনিধিরা গুরুত্ব দেন বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে। পর্যাপ্ত ছিল না সেইটা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন স্থানীয়রা। হঠাৎ ধর্মঘটে পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতি বছরই পর্যটক আনাগোনা বাড়ছে সেন্ট মার্টিনস দ্বীপে। পরিবেশ রক্ষায় গত বছরের 12 অক্টোবর ছেড়া দ্বীপে পর্যটক গমনে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আলোকে পরিবেশ অধিদপ্তর 14টি বিধিনিষেধ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর ছেড়া দ্বীপে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা আরোপের আদেশ কার্যকর শুরু করে কোস্টগার্ড। এর প্রতিবাদে রোববার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করে সেন্ট মার্টিনস দ্বীপের অধিবাসী সহ ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় দ্বীপটির দোকানপাট, হোটেল, কটেজ ও পরিবহন সহ নানা প্রতিষ্ঠান। বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা জানান, আয়ের পথ বন্ধ হওয়ায় এই কর্মসূচি দিয়েছেন তারা। একটা অনৈতিক সিদ্ধান্ত চাপে দিয়ে বারবার আমাদেরকে বিনা নোটিশে যেখানে যাই সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা যখন বর্ষাকালে 1 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ অবরুদ্ধ থাকে, আমাদের খবর কেউ নেয় না। টুরিস্টদেরকে ভ্রমণ করে আমরা 1 ঘন্টা সময় দিয়ে পরিবেশকে সমন্বয় রেখে আমরা তাদেরকে ঘুরেই নিয়ে আসি। সেই ক্ষেত্রে আমরা 100 থেকে 150 টাকা মানুষের কাছ থেকে আমরা পেয়ে আমাদের জীবিকা অর্জন করতেছি। সেই জায়গার মধ্যে তারা বারবার এসে আমাদেরকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন সেন্ট মার্টিনসে ভিড়ছে 7টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন অন্তত 3500 পর্যটক আসা যাওয়া করছে। ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। না বললে তারা যে এইভাবে ধর্মঘট ডাকলো, এইটা জাতির সাথে একটা মানে চিটারি বাটপারি করলো। সবকিছু বন্ধ, আমাদের সমস্যা হচ্ছে, কেনাকাটা করতে পারিনি, ভ্যান বন্ধ, আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, ছেড়া দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এই বর্জন বন্ধ হইলে আমার এই দ্বীপের 10,000 জনবসতি, 50% জনবসতি আয়ের উৎসব থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তটা উঠ্র করা হোক। সেন্ট মার্টিনসে স্থানীয় 10,000 বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার আরও 4,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কক্সবাজার। মেঘনা নদীর পাড়ে কৃত্রিম বীচ সহ নতুন একটি পর্যটন কেন্দ্র চালু করেছে মোহনপুর পর্যটন লিমিটেড, যেখান থেকে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য সহ সূর্যাস্ত উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এছাড়া বিচে অবসর সময় কাটানোর জন্য আরামদায়ক চেয়ার সহ নানা উপকরণে সাজানো হয়েছে পর্যটন কেন্দ্রটি। কবুতর ও বেলুন উড়ানোর সঙ্গে ফিতা কেটে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করেন মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। পরে উপস্থিত দর্শনার্থী ও অতিথিদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা মহামারীর কথা বিবেচনা করে আগামী 2রা মার্চ পর্যন্ত মানবিক কারণে 3য় দফায় বাড়ানো হচ্ছে কুয়েতের অবৈধ শ্রমিকদের আকামা নবায়নের সুযোগ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আরব টাইমস। সরকারের এমন সিদ্ধান্ততে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের অভিবাসন দফতরের সিদ্ধান্তের ভিত্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 1 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত 3য় দফায় আবারও অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। মন্ত্রণালয় বরাতে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গেল বছরের 1 জানুয়ারি বা এর আগে যেসব প্রবাসী অবৈধ হয়েছেন তারা আগামী 2রা মার্চ পর্যন্ত আবারও আকামা নবায়নের সুযোগ পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, যেসব অবৈধ অভিবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী তারা কোম্পানি বা আকামা অফিসে যোগাযোগ করে নির্ধারিত জরিমানা পরিশোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে আকামা নবায়ন করতে পারবেন। এছাড়াও যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করে কুয়েত ত্যাগ করতে পারবেন এবং পরবর্তীতে নতুন ভিসায় আবারও কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। সরকারের এমন সিদ্ধান্তে স্বভাবতই খুশি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। একে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন অনেকে। কুয়েত সরকার আবার 2রা মার্চ পর্যন্ত আকামা নবায়নের জন্য সুযোগ দিয়েছে। এই সুযোগে যারা অবৈধ আছে তারা আকামাটা নবায়ন করে নেবেন এবং যারা নবায়ন না করবেন তারা দেশে চলে যাবে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া আবার ব্যাক করতে পারবেন কুয়েতে। কুয়েত সরকার যাদের আকামা নাই আকামা নবায়নের সুযোগ দিয়েছে 2রা মার্চ পর্যন্ত। এই জন্য আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। তবে যেসব অবৈধ অভিবাসী নির্ধারিত সময়ের মধ্যে আকামা নবায়ন বা কুয়েত ত্যাগ করতে পারবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তারা নতুন ভিসায় কুয়েতে আর প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। কুয়েতে বর্তমানে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে অবৈধভাবে বসবাস করছেন অন্তত 30,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। নৈশকালীন জীবনযাপনে গোটা ইউরোপে মাদ্রিদের ভিন্ন রকম খ্যাতি থাকলেও দীর্ঘ সময় ধরে শূন্যতা বিরাজ করছে শহরটিতে। সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন অস্বাভাবিক মাদ্রিদের সঙ্গে একেবারেই পরিচিত নন তারা। শহরের দর্শনীয় স্থানগুলোও এখন অনেকটাই মানবশূন্য। রাতের মাদ্রিদ নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। স্পেনের রাজধানী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত মাদ্রিদ। প্রায় 605 বর্গ কিলোমিটার আয়তনের শহরটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। দিনের আলোর বাইরেও রাতের মাদ্রিদের কদর বেশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের কাছে। তবে করোনায় বিশ্বের অন্যান্য শহরের মতো রাতের মাদ্রিদও হারিয়েছে তার আপন রং। রাত 9টা থেকে কারফিউ বলবৎ থাকায় সন্ধ্যা নামতেই ঘরে ফেরার তারা সবার। শেষ রাত অবধি উল্লাসে মেতে থাকা নগরের বর্তমান চিত্র এখন তাই অনেকটাই ভিন্ন। এই সব জায়গায় আমরা যারা থাকি আমরা রাতে 3টা পর্যন্ত ঘুমাতে পারি না। এত বেশি শব্দ, এত বেশি মানুষের সমাগম, আর আজ সব কিছু ফাঁকা। আমরা হয়তো রাতের ঘুমটা দিতে পারি শান্তি মতো, কিন্তু মনের শান্তিটা নাই। আগের রাত্রের চিত্র এখানে ধরেন আমরা মানুষের জন্য হাঁটতে পারতাম না, আর এখন তো আপনি নিজেই দেখতেছেন পুরো রাস্তায় খালি। 9টার সময় পুলিশ আসে, বলে দোকান বন্ধ করো। এরপরে 9টার পরে আমরা 9:30 10টার ভিতর আমরা বাসায় চলে যাই। গেল 23 নভেম্বর থেকে ইউরোপ বা ইউরোপের বাইরের অধিকাংশ দেশের নাগরিকদের স্পেন ভ্রমণে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পাশাপাশি চলমান বিধিনিষেধে দেশটি ভ্রমণে আগ্রহ হারিয়েছেন পর্যটকরাও। প্রাণ প্রাচুর্যে ভরা উৎসবের রাতের মাদ্রিদে এখন শুধুই স্তব্ধতা। কান পাতলেই শোনা যায় অ্যাম্বুলেন্সের মুহুর্মুহু আওয়াজ। শুধু বাংলাদেশীয় নয়, স্থানীয় স্প্যানিশদের প্রত্যাশা এবং অপেক্ষা সুদিনের। মাদ্রিদ থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, স্পেন। করোনা মহামারীর শুরুতে সুইডেনে কর্মহীন হওয়ার সাথে সাথে ভিসা জটিলতায় ছিলেন অনেক বাংলাদেশি। এদের সহযোগিতায় এগিয়ে আসেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি অনেকেই পেয়েছেন সুইডেনে বসবাসের অনুমতি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে প্রাণঘাতী কোভিড-19 সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অস্থায়ী কাজের অনুমতি নিয়ে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। কাজ চলে যাওয়ায় দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা অনেককেই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরে গর্বিত প্রবাসী ব্যবসায়ীরা। করোনাকালীন সময়ে আমাদের সুইডেনের অবস্থা সুইডেন সহ সারা বিশ্বের অবস্থাই খুবই খারাপ। এর মধ্যে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট দেউলিয়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার দেশের ভাইদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে আমাদের প্রতিষ্ঠান এখনো চালিয়ে যেতে পারতেছি। করোনার এমন দুঃসময়ে বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসীরাও। ইউরোপে যে করোনা যে ঢেউ প্রথম ওয়েভে থেকে শুরু করে ইন্ডিয়ান গার্ডেনে আমি দেখেছি অনেক মানুষ অনেক দেশ থেকে এসেছে এবং ইন্ডিয়ান গার্ডেনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। আমি প্রায় এখানে 8-9 বছর ধরে কাজ করতেছি, ভালো বেতন দিতেছি, কোনো সমস্যা নাই। আমরা ফ্যামিলি নিয়ে আসি, আমরা সবাই হ্যাপি আছি, আমরা অন টাইমেই বেতন পাচ্ছি, আমরা সব ধরনের ফেসিলিটি পাচ্ছি, এখানে কোনো আনহিউম্যান কোনো কন্ডিশন নাই। আগামীতে অর্থনৈতিক মন্দা বাড়ার সাথে সাথে স্থায়ী কর্মহীন মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা করেছেন সুইডেন কর্মসংস্থান সংস্থা। আলোচনা সমালোচনা সবকিছুর পরেও বলি, বিদেশে একজন বাংলাদেশি সবচেয়ে আপন আরেক বাংলাদেশি।
বাংলাদেশি বালিকাদের এসব প্রতিষ্ঠানগুলোতে শুধু কর্মসংস্থানই নয়, যা দেশের রেমিটেন্স পাওয়ার ভূমিকা রাখছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির সবশেষ খবর। চলে যাচ্ছি ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যদি আজকের দিনে দেখি, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতেই কিন্তু প্রধান তিনটি সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটিতেই আমরা দেখছি নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। এই মুহূর্তে 0.37% কমে এখন ডিএসইএক্স প্রধান সূচক যেটি ডিএসইএক্স ইন্ডেক্স সেটি অবস্থান করছে 5,628 পয়েন্টে। এরপরে ডিএসই সরিয়া ভিত্তিক সূচক, সেখানেও আমরা দেখছি 0.24% কমে এখন অবস্থান করছে 1,262 পয়েন্টে। তারপরে ডিএসইর বাছাই সূচক ডিএসইএস 30 ইন্ডেক্স, সেখানেও আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে ডিএসই, সেখানেও আমরা দেখছি 0.69% কমে এখন অবস্থান করছে 2,145 পয়েন্টে। এখন পর্যন্ত আজকে সকালে বাজারের কার্যক্রম শুরুর পর দর বেড়েছে 113টি প্রতিষ্ঠানের, দর পতন হয়েছে 102টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত রয়েছে আমরা দেখছি 120টি প্রতিষ্ঠানের। আমরা যদি তালিকার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর দিকে একটু তাকাই, আমরা শুরুতেই দেখতে পাবো বেক্সিমকো ইন্ডাস্ট্রিজকে। এই প্রতিষ্ঠানটি কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ, বিশেষ করে আমরা দেখছি যে জানুয়ারির পুরো মাস এবং ফেব্রুয়ারির শুরুতেই আমরা দেখছি এই প্রতিষ্ঠানটি তার শীর্ষস্থান দখলে রেখেছে। এই প্রতিষ্ঠানটির সবশেষ বিনিময় করা শেয়ারের দাম আমরা তালিকা অনুযায়ী দেখতে পাচ্ছি 86 টাকা 20 পয়সা। এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ শেয়ারের দর ছিল 89 টাকা এবং সর্বনিম্ন দর যেটি 85 টাকা 7 পয়সা, সেখান থেকে কিন্তু কিছুটা বেড়ে এখন অবস্থান করছে 86 টাকা 20 পয়সায়। এরপরে তালিকার দ্বিতীয় স্থানে দেখছি আমরা তামাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশকে। এই প্রতিষ্ঠানটি 1,498 টাকা সবশেষ যে শেয়ারের দর, সেটি নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর ছিল 1,572 টাকা প্রতিটি শেয়ারের। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্সকে আমরা দেখছি 38 টাকা 80 পয়সা দর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এবং এখানে আমরা দেখছি এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ শেয়ারের দর ছিল 40 টাকা সবশেষ যে বাজারের যে পরিসংখ্যান আমরা দেখছি যে ডিএসই ওয়েবসাইট থেকে, সেখানে। এরপরে আমরা দেখছি যে 52 টাকা 20 পয়সা দর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এই প্রতিষ্ঠানটি কিন্তু গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও তালিকার শীর্ষ 10-এর মধ্যেই অবস্থান করছে। আমরা বিকন ফার্মাসিউটিক্যালসকে দেখছি 84 টাকা 10 পয়সা নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটির যে বিনিময় করা শেয়ারের সর্বোচ্চ দর ছিল 85 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর ছিল 81 টাকা 80 পয়সা, যেখান থেকে কিন্তু কিছুটা বেড়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম, অর্থাৎ 3 টাকা মতো প্রতিটি শেয়ারের দর বেড়েছে। আমরা দেখছি যে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, যে প্রতিষ্ঠানটি করোনার ভ্যাকসিন আনার পর থেকে কিন্তু আমরা দেখছি এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেশ বেড়েছে এবং এই প্রতিষ্ঠানটি বেশ একটু স্টেবল অবস্থা নিয়ে বাজারে অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটির সবশেষ বিনিময় করা শেয়ারের দর আমরা দেখতে পাচ্ছি 182 টাকা। আমরা যদি তালিকার অন্যান্য পরিসংখ্যানগুলো দেখি, সর্বোচ্চ দর ছিল এই প্রতিষ্ঠানের শেয়ারের 187 টাকা এবং সর্বনিম্ন দর ছিল 181 টাকা 90 পয়সা। আমরা যদি এর পরের অবস্থানে আমরা দেখছি সামিট পাওয়ারকে, এই প্রতিষ্ঠানটির সবশেষ বিনিময় করা শেয়ারের দাম 46 টাকা এবং সর্বোচ্চ দর ছিল 47 টাকা 40 পয়সা। এই প্রতিষ্ঠানটির সর্বনিম্ন যে শেয়ারের দর সেটি কিন্তু ছিল 45 টাকা 60 পয়সা, সেখান থেকে কিন্তু কিছুটা বেড়ে এখন তারা রয়েছে। আসলে এরপরে আমরা ইপিজিসিএল এবং কনফিডেন্স সিমেন্টকে দেখতে পাচ্ছি তালিকার শীর্ষ 10-এ রয়েছে এবং এই অবস্থায় আসলে যেহেতু বাজারে প্রধান তিনটি সূচকে আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, হয়তো দিনের কার্যদিবসের পরবর্তীতে হয়তো এই সূচকের উন্নতি হবে এমনই আশা হয়তো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রয়েছে। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে, বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন, দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এবং জামানত নেই তাই টাকা দেয় না ব্যাংক, এনজিও আর দাদন কারবারিদের কাছে জিম্মি বগুড়ার তাঁত শিল্পীরা, নিয়ম নীতির বেড়াজালকেই দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।